Dear learners, welcome to Aminul Haque. In this tutorial, I'm going to talk about do's and don'ts in IELTS speaking. তার মানে এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব IELTS স্পিকিং এ আপনারা কি করবেন এবং কি করবেন না তা নিয়ে। প্রথমেই আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে know what to expect. আপনাকে জানতে হবে যে আপনি পরীক্ষায় কি প্রত্যাশা করবেন। IELTS স্পিকিং এ নার্ভাস হওয়াটা খুবই পরিচিত একটা বিষয় অনেক ক্যান্ডিডেটের জন্য। যদি আপনার ভালো প্রস্তুতি থাকে তাহলে আপনি স্পিকিং এ ডেফিনিটলি ভালো রেজাল্ট করতে সক্ষম হবেন। তার মানে আমাদেরকে স্পিকিং মডিউল সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে পরীক্ষায় যাওয়ার আগে। পরীক্ষায় সাধারণত এক্সামিনার তার নিজের পরিচয় দিয়ে থাকেন। তারপরে জিজ্ঞেস করেন আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার আইডেন্টিফিকেশন দেখতে চান। দ্যাট মিনস ইওর পাসপোর্ট। এই সেশনটার মাধ্যমে এক্সামিনারের সাথে আপনার একটু পরিচয় হয়। তারপরে সাধারণত এক্সামিনার পার্ট 1 শুরু করে। আমরা জানি পার্ট 1 এ ফ্যামিলিয়ার টপিক নিয়ে কিছু প্রশ্ন থাকে। পার্ট 2 তে একটা কিউ কার্ড নিয়ে কথা বলতে হয় 1 থেকে 2 মিনিট এবং পার্ট 3 তে কিউ কার্ড রিলেটেড কোয়েশ্চেন থাকে। যেগুলো পার্ট 1 এর কোয়েশ্চেনের থেকে তুলনামূলক দীর্ঘ হয় এবং আমাদেরকে তুলনামূলক বেশি কথা বলতে হয়। আশা করি প্রিভিয়াস ক্লাসগুলোতে আপনারা স্পিকিং টেস্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। যেটা আমাদের প্রথম পয়েন্টটাতে বলা হচ্ছে যে know what to expect. তার মানে পরীক্ষায় কি থাকবে সেটা আপনাকে আগে থেকে জানতে হবে। পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে create a good first impression. অনেকেই জিজ্ঞেস করে থাকেন যদি আমি এক্সামিনারের সাথে আই কনট্যাক্ট মেইনটেইন করি, এক্সামিনার দিকে তাকিয়ে মুচকি হাসি তাহলে এক্সামিনার আমাকে ভালো স্কোর দেবে। এটা আনসার আসলে ইয়েস নো দুটোই হয়। নো কেন বলছি? কারণ মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে হাসার জন্য বা আই কনট্যাক্ট মেইনটেইন করার জন্য কোনো মার্কের কথা উল্লেখ থাকে না। তবে হ্যাঁ, যদি আপনি এক্সামিনারের সাথে একটু ফ্রেন্ডলি হতে পারেন তাহলে আপনার জন্য টেস্টটা ইজি হবে এবং আপনি উত্তরগুলো সুন্দরভাবে দিতে পারবেন যেটা ওভারঅল স্কোরে প্রভাব ফেলবে। সো আই কনট্যাক্ট মেইনটেইন করাটা খুবই ইম্পোর্টেন্ট। তবে একদম একটানা একজন মানুষের চোখের দিকে তাকিয়ে থাকাটাও খুব একটা স্বাভাবিক মনে হয় না। সো ইন সাম কেসেস ইউ মে নিড টু উইথড্র ইউর আই কনট্যাক্ট ফ্রম দ্য এক্সামিনার। কিছু ক্ষেত্রে আপনি হয়তো এক্সামিনারের সাথে আই কনট্যাক্টটা ভঙ্গ করতে পারেন। পরের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রিটেন্ড ইউ আর ইন্টারেস্টেড ইন দ্য কোয়েশ্চেনস। মানে আপনাকে এমন একটা অভিনয় করতে হবে যে আপনি প্রশ্নের প্রতি আগ্রহী। অনেক ক্ষেত্রে যদি আমরা আগ্রহ ছাড়া কোনো বিষয় নিয়ে কথা বলি সেই ক্ষেত্রে আমাদের ভয়েসটা অনেকটা monotonous হয়ে যায় এবং আমাদের উত্তরগুলো শুনতে বোরিং লাগে। তো আপনাকে এক্সামিনারকে বুঝাইতে হবে যে আপনি কনভারসেশন এ খুবই এনগেজড এবং আপনি যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন সে বিষয়ে আপনি খুবই আগ্রহী। তারপরে পয়েন্টটা হচ্ছে এক্সটেন্ড ইউর আনসার্স। আপনার উত্তরগুলো প্রলম্বিত করুন। লম্বা করে উত্তর দিন। তবে মনে রাখতে হবে পার্ট 1 এ আমরা চাইলেও খুব বেশি লম্বা উত্তর দিতে পারব না। কারণ এক্সামিনারের নির্দিষ্ট সময় থাকবে এবং নির্দিষ্ট সময় হয়ে গেলে এক্সামিনার আপনাকে থামিয়ে দিবেন। বিশেষ করে আমরা পার্ট 3 তে প্রশ্নের উত্তরগুলো একটু বড় করে দেয়ার চেষ্টা করব। তবে মনে রাখতে হবে কত শব্দ, কতটা সেন্টেন্স আপনি ব্যবহার করবেন তার নির্দিষ্ট কোনো সীমারেখা দেওয়া নেই মার্কিং ক্রাইটেরিয়ায়। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে এবং লজিক্যালি দেওয়ার জন্য যতগুলো শব্দ বা সেন্টেন্সের ব্যবহার প্রয়োজন আমরা ততটুকুই ব্যবহার করব। আমাদের উত্তরগুলো যাতে এন্ডলেস না হয়। অনেকে প্রশ্নের উত্তর শুরু করলে শেষ করতে চান না। অবশ্যই প্রতিটা প্রশ্নের উত্তরের একটা শেষ থাকবে। আর আপনি শেষ করতে না চাইলেও এক্সামিনার আপনাকে থামিয়ে দিবেন। কারণ এক্সামিনারকে পরীক্ষার সময়টা বজায় রাখতে হবে। পরের যে পয়েন্টটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে প্র্যাকটিস রেগুলারলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নিয়মিত চর্চা করা। IELTS এমন একটা এক্সাম যেটার কোনো সিলেবাস নাই আসলে। তবে স্পিকিং যদি আপনি নিয়মিত চর্চা করেন তাহলে আপনি অনেক পরিচিত বিষয় নিয়ে আ ধারণা নেয়ার সুযোগ পাবেন। যেগুলো নিয়ে আপনি পরীক্ষায় প্রশ্ন আসলে আরো ভালোভাবে উত্তর দিতে পারবেন। মনে রাখতে হবে কখনোই মুখস্থ করা যাবে না প্রশ্নের উত্তর। কারণ যে উত্তরগুলো মুখস্থ করে ক্যান্ডিডেটরা দেয় এক্সামিনাররা সেগুলো ধরতে পারেন এবং সেজন্য আপনাকে পেনাল্টি দেয়া হবে। আপনি ভালো স্কোর পাবেন না। সো নিয়মিত বিষয়ভিত্তিক বিশেষ করে IELTS এর স্পিকিং এর বিষয়ভিত্তিক যে টপিকগুলো থাকে সেগুলো নিয়ে আপনার পরিচিতজনদের সাথে স্পিকিং প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। পরে যে বিষয়টা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে ডোন্ট ইনসার্ট লটস অফ বিগ ওয়ার্ডস।
আমাদের বাংলাদেশে IELTS প্রিপারেশন এ কমন একটা ধারণা আছে যে রাইটিং বা স্পিকিং এ ভালো স্কোরের জন্য আমাদেরকে বড়, বড় অপরিচিত শব্দ ব্যবহার করতে হবে। এই ধারণাটা একদমই সঠিক নয়। কারণ আপনাকে এমন শব্দ ব্যবহার করতে হবে যেটা সিচুয়েশন অনুযায়ী মানানসই হয়। কখনোই জোর করে আপনারা অপ্রয়োজনীয় শব্দ আপনার স্পিকিং এ ব্যবহার করবেন না। যে শব্দ যেখানে মানানসই হয়, আপনার স্পিকিং এর জন্য যে শব্দের প্রয়োজন হয়, সেই শব্দগুলি ব্যবহার করবেন। যদি আমরা YouTube এ ভালো, ভালো স্যাম্পল আনসার গুলো দেখি, তাহলে দেখতে পাই অনেকে IELTS স্পিকিং এ 8, 8.5 পেয়ে গেছেন। কিন্তু তাদের টোটাল স্পিকিং এ আপনি unknown খুব একটা বেশি শব্দ পাবেন না। আমাদের দৈনন্দিন কথাবার্তায় যে ইংরেজি শব্দগুলো ব্যবহৃত হয়, সেগুলো ব্যবহার করেই আপনি ভালো স্কোর পেতে পারেন। মনে রাখতে হবে আপনার কথাগুলো গ্রামার অনুযায়ী অ্যাকুরেট হতে হবে এবং আপনার উত্তরগুলো প্রশ্ন অনুযায়ী প্রাসঙ্গিক হতে হবে। পরের পয়েন্টটা হচ্ছে ডোন্ট শো অফ ইওর গ্রামার। অনেক সময় হয়তো কথা বলতে গিয়ে আমরা গ্রামারকে এত বেশি গুরুত্ব দেই যে আমরা গ্রামারের উপরেই বেশি ফোকাস রাখি। আমরা বিভিন্ন ধরনের গ্রামার বুঝাইতে চাই এক্সামিনারকে যে আমাদের এই গ্রামারের এই বিষয় নিয়ে দক্ষতা আছে। তো আমরা একটা সেন্টেন্সকে যেটা সহজে বলা যায় সেটাকে আমরা অনেক কঠিন করে বলার চেষ্টা করি বা একটা কথা বলতে গিয়ে অনেক ধরনের গ্রামারের ব্যবহার নিয়ে আসি। সো এটা করা যাবে না। সাবলীল ন্যাচারাল ওয়েতে কথা বলার চেষ্টা করতে হবে। পরের পয়েন্টটা হচ্ছে ডোন্ট সে নাথিং। তার মানে একদম নীরব থাকবেন না। যদি কোনো প্রশ্নের উত্তর দিতে আপনার কাছে কঠিন মনে হয়, তখন আপনি নীরব থাকবেন না। কিছুটা হলেও বলার চেষ্টা করেন। আর IELTS স্পিকিং এ এমন কোনো বিষয় নিয়ে এক্সামিনাররা প্রশ্ন করেন না, যেগুলো সম্পর্কে সাধারণ মানুষের ধারণা নেই। জেনারেল যে টপিকগুলো থাকে আমাদের সোশ্যাল লাইফ রিলেটেড, সেগুলো নিয়েই সাধারণত প্রশ্ন থেকে থাকে। তারপরে পয়েন্টটা হচ্ছে ডোন্ট প্রায়োরিটাইজ গ্রামার ওভার ফ্লুয়েন্সি। এটা অনেকটা আগের পয়েন্টটার মতোই যে ফ্লুয়েন্সির চেয়ে গ্রামারকে বেশি গুরুত্ব দিবেন না। অনেক সময় আমরা গ্রামার খেয়াল করতে গিয়ে মামলিং করি। হয়তো গ্রামার খেয়াল রাখতে গিয়ে আমাদের আ স্বতঃস্ফূর্ততা কমে যাচ্ছে। আমরা থেমে, থেমে কথা বলছি। সেটা কিন্তু আপনার মার্কিং এর উপর খারাপ প্রভাব ফেলবে। তারপরের পয়েন্টটা হচ্ছে ডোন্ট মেমোরাইজ আনসারস। ১ম এ যেটা বলে আসছিলাম যে উত্তর মুখস্থ করা যাবে না। এক্সামিনার্স আর ট্রেইনড এনাফ টু আইডেন্টিফাই দ্য মেমোরাইজড আনসারস। এক্সামিনারদেরকে ট্রেনিং দেয়া হয়ে থাকে যে তারা মুখস্থ উত্তরগুলো ধরে ফেলতে পারেন। তারপরের পয়েন্টটা হচ্ছে ডোন্ট ওয়ারি এক্সামিনার্স ওপিনিয়ন। যদি কোনো প্রশ্নের উত্তরে এক্সামিনার কোনো মতামত দিয়ে থাকেন, বিশেষ করে পার্ট 3 তে একটা ডিসকাশন সেশন থাকে, সেক্ষেত্রে আ এক্সামিনার আপনাকে প্রশ্ন করতে পারেন, তার মতামতও দিতে পারেন। তবে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এক্সামিনার ওপিনিয়ন মানেই কিন্তু আল্টিমেট কোনো আনসার না। প্রশ্নের উত্তরে আপনি আপনার জ্ঞান থেকে যা বলবেন সেটাই আপনার আনসার। সো এক্সামিনারের মতামত আপনার মতের সাথে নাও মিলতে পারে। তবে এর কারণে আপনার স্কোর কমে যাবে না। তারপরের বিষয়টা হচ্ছে ডোন্ট রিলাই অন দি এক্সামিনার। এক্সামিনারের উপর নির্ভর করবেন না। যে এক্সামিনার আপনার ভুল ধরিয়ে দিবেন বা এক্সামিনার আপনাকে উত্তরটাকে সুন্দরভাবে বলতে সাহায্য করবেন, এরকম ধারণা পোষণ করা যাবে না। তারপরের পয়েন্টটা খুবই ইম্পোর্টেন্ট, ডোন্ট গো অফ টপিক। অনেক সময় আমরা বেশি কথা বলতে গিয়ে টপিকের বাইরে চলে যাই, যেটা স্পিকিং এর জন্য খুবই খারাপ একটা বিষয়। সবসময় মনে রাখতে হবে, খুব বেশি বলতে হবে আপনাকে তা না। আপনি যদি কম কথায় প্রাসঙ্গিক অ্যাকুরেট উত্তর দিতে পারেন, সেটাও আপনার মার্কের জন্য ভালো প্রভাব ফেলবে। ডোন্ট স্পিক ভেরি কোয়েটলি। খুব আস্তে কথা বলবেন না। কারণ IELTS স্পিকিং টেস্টটা রেকর্ড করা হয়ে থাকে। সো আপনাকে এমন একটা লেভেলে কথা বলতে হবে যাতে রেকর্ডার পর্যন্ত আপনার ভয়েসটা পৌঁছায় এবং এক্সামিনার আপনার কথা সহজেই বুঝতে পারেন। পরের পয়েন্টটা হচ্ছে ডোন্ট আস্ক দি এক্সামিনার ইফ হোয়াট ইউ সে ইজ কারেক্ট। আপনি কোনো প্রশ্নের উত্তর দিয়ে এক্সামিনারকে জিজ্ঞেস করবেন না যে আমি যা বললাম সেটা সঠিক কিনা। এটা কখনোই পরীক্ষায় করা যাবে না। তারপর ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর অ্যাকসেন্ট। এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন আমাকে যে আমরা কি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলব নাকি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলব? মনে রাখতে হবে IELTS স্পিকিং এ অ্যাকসেন্টের উপর কোনো মার্ক নেই। আপনাকে প্রনাউন্সিয়েশনটা সঠিকভাবে করতে হবে। আর আমাদের পক্ষে চাইলেই ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টে কথা বলা সম্ভব না। এটা অনেকটা ইনবর্ন ট্যালেন্ট, বিশেষ করে যদি কেউ ব্রিটেনে জন্মগ্রহণ করে বা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে এমন কান্ট্রিতে জন্মগ্রহণ করে এবং ছোটবেলা থেকেই থাকে, তার মধ্যে ব্রিটিশ অ্যাকসেন্টটা গড়ে ওঠে। তদ্রূপ আমেরিকান অ্যাকসেন্টটা আমেরিকাতে থাকলে হয়তো গড়ে উঠবে আপনার মধ্যে। অ্যাডাল্টদের জন্য সাধারণত ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট কম সময়ের মধ্যে আয়ত্ত করা খুবই কঠিন একটা কাজ। যেহেতু অ্যাকসেন্টের উপর কোনো মার্ক নেই, সেক্ষেত্রে অ্যাকসেন্ট নিয়ে আমাদের টেনশনের কিছু নেই।
তারপরেরটা ইম্পর্টেন্ট, ডোন্ট গেট টু নার্ভাস। বিশেষ করে আপনি যদি খুব ভালো বক্তাও হয়ে থাকেন, যদি আপনার ভালো প্রিপারেশনও থাকে আর আপনি পরীক্ষায় নার্ভাস হয়ে যান, সেক্ষেত্রে আপনার স্কোর অনেকটাই কমে আসবে। কারণ আপনি পরিচিত বিষয় নিয়েও কথা বলতে গেলে ঘাবড়ে যাবেন। তো এই জিনিসটা এড়ানোর জন্য আমাদেরকে পরীক্ষার আগে ভালো প্রস্তুতি নিতে হবে, মক টেস্টে অ্যাটেন্ড করতে হবে, পরিচিত বিষয়গুলো নিয়ে নিয়মিত কথা বলতে হবে। আর আমাদের কোর্সের শেষে আমার সাথে আপনাদের একটা স্পিকিং টেস্ট থাকবে, যেখানে আমি আপনাদের সরাসরি ভিডিও কলের মাধ্যমে স্পিকিং টেস্ট নেব এবং আপনাদের স্পিকিং ভুলভ্রান্তিগুলো ধরিয়ে আমি আপনাদেরকে ফিডব্যাক দেব। আশা করছি রিয়াল টেস্টে যাওয়ার আগে স্পিকিং টেস্টটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তার পরের পয়েন্টটা হচ্ছে সময়ানুবর্তিতা নিয়ে, ডোন্ট বি লেট। IELTS স্পিকিং এ কখনোই দেরি করে যাবেন না। IELTS খুবই চ্যালেঞ্জিং একটা পরীক্ষা, বিশেষ করে স্পিকিং পরীক্ষা মাত্র 15 মিনিটের মতো লাস্ট করে। তাই তাদের রিপোর্টিং টাইম যখন দেয়া থাকবে, ওই সময়ে বা কিছুটা সময় আগে পৌঁছানোর চেষ্টা করবেন। এই ছিল IELTS স্পিকিং এ করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা। আশা করছি আজকের টিউটোরিয়াল থেকে আপনারা IELTS স্পিকিং এর ম্যানার সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন এবং এই তথ্যগুলো আপনাদেরকে স্পিকিং এ ভালো করতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।